অনেক সময় বলে যে হিমোরেজকে ক্লাসিফাই করো, ক্লাসিফাই হিমোরেজ, হ্যাঁ, এটা এইভাবে বলে। আবার অনেক সময় কোশ্চেনে তোমাকে বলে দেয়া থাকবে যে অ্যাকর্ডিং টু দ্য অনসেট ইন রিলেশন টু দ্য সার্জারি হিমোরেজকে ক্লাসিফাই করো, এইভাবে বলা হয়। তো এইভাবে যদি বলা হয় যে একটা সার্জারি রিলেশনে যে হিমোরেজ, সেটা আমরা জানি যে তিনটা হয়। কি কি? একটা হচ্ছে প্রাইমারি হিমোরেজ, একটা হচ্ছে সেকেন্ডারি হিমোরেজ, আর একটা হচ্ছে রিঅ্যাকশনারি হিমোরেজ। এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, প্রাইমারি হিমোরেজ কি? উইদিন দা ডিউরিং দ্য সার্জারি, সার্জারির সময় যে হিমোরেজটা হবে সেটা হচ্ছে প্রাইমারি হিমোরেজ। এখন তোমাকে হয়তো বলতে পারে যে এরকম একটা এক্সাম্পল দাও। এটা হয়তো তোমার কার্ডের কোশ্চেনে নেই, কার্ডের কোশ্চেনে এটা যে ক্লাসিফাই হিমোরেজ অ্যাকর্ডিং টু অনসেট বাই রিলেশন টু দ্য সার্জারি। তুমি বললা প্রাইমারি হিমোরেজ, সেকেন্ডারি হিমোরেজ, রিঅ্যাকশনারি হিমোরেজ। প্রাইমারি হিমোরেজ তোমাকে জিজ্ঞেস করলো, কি বললো, যেটা ডিউরিং যে হিমোরেজ হয় সেটাই হচ্ছে প্রাইমারি হিমোরেজ। এখন ডিউরিং সার্জারি সবসময় তো হিমোরেজ হয়, হয় না? ব্লাডলেস সার্জারি কি খুব, মানে একদম এক ফোঁটা ব্লাডও বের হবে না এরকম সার্জারি তো আসলে নাই, আছে? না স্যার। না, তার মানে প্রাইমারি হিমোরেজ সবসময় হয়। তবে কখন এটা, মানে আমরা হিমোরেজ বলবো যখন এটা ক্যাটাস্ট্রফিক হবে, মানে যখন ধরো, তখন তোমাকে এক্সাম্পল জানতে চাবে যে আচ্ছা বলো তো এরকম কয়েকটা সার্জারি বলো যেখানে প্রাইমারি হিমোরেজ হতে পারে। এখন যে কোনো সার্জারিতেই তুমি যদি যে কোনো ব্লাড ভেসেল ইনজুরি করো বা হিমোস্টেসিস ঠিকঠাক মতো না করো, সেখানে প্রাইমারি হিমোরেজ হবে। তারপর আমরা খুব কমনলি কোন কোন, যেমন ধরো সার্জারিতে কনসার্ন থাকি, যেমন থাইরয়েড সার্জারিতে, যে আমার যদি সুপিরিয়র থাইরয়েড পেডিকলস বা ইনফেরিয়র থাইরয়েড পেডিকলস ঠিকঠাক মতো লাইগেট না করি, তাহলে ওইখান থেকে তোমার ডিউরিং সার্জারি তোমার হিমোরেজ হবে, যেটা ক্যাটাস্ট্রফিক। তারপর ধরো আমি ল্যাপারোস্কোপিক বা যে কোনো পলিসিস্টেকটমি করছি, ল্যাপারোস্কোপিক বা ওপেন পলিসিস্টেকটমি, তখন আমি সিস্টিক আর্টারি ঠিক মতো লাইগেট না করে আমি এক্সারসাইজ করলাম, বা তাহলে ওই সিস্টিক আর্টারি থেকে হিমোরেজটা হবে, এটা একটা প্রাইমারি হিমোরেজ। অথবা সিস্টিক আর্টারি ল্যাপারোস্কোপিক সিস্টেকটমি করতে গিয়ে তুমি হেপাটিক আর্টারি ইনজুরি করে ফেললাম, তাহলে হিমোরেজ হবে। বা যে কোনো সার্জারির সময়, যেমন ধরো হুইপলস প্রসিডিউর করতেছো তুমি, হুইপলস প্রসিডিউর প্যানক্রিয়াটিক তুমি অনেক বড় সার্জারি, সে সময় তুমি পোর্টাল ভেইন ইনজুরি করে করলাম, বা তাহলে সেটাও একটা কি, বা ইনফেরিয়র ভেনা কাভা ইনজুরি করলাম, সেটাও একটা কি প্রাইমারি হিমোরেজ। কারণ হুইপলস প্রসিডিউর আমরা কিসে করি? কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে করি। আর ধরা যাবে যে বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস কি স্ট্রাকচার থাকে, খুব ইম্পর্টেন্ট ভেসেল কি থাকে? নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছন দিয়ে তো তোমার কি হয়? সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, হ্যাঁ, পোর্টাল ভেইন থাকে। তার মানে তুমি যখন ওই নেকটা ডিসেকশন করে উঠলে তখন পোর্টাল ভেইনে তুমি ইনজুরি করে দিয়ে আসতে পারো। তো এইগুলি হচ্ছে কতগুলি ক্যাটাস্ট্রফিক প্রাইমারি হিমোরেজের এক্সাম্পল, যেগুলিতে একদম পার অপারেটিভ পেশেন্ট ইয়ে হতে পারে। অথবা ধরো একটা রেট্রোপেরিটোনিয়াল মাস পেরিটোনিয়ামের পিছনের দিকে, তো এটা ডিসেকশন করতেছো, তো তুমি জানো যে অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইনফেরিয়র ভেনা কাভা, দিজ আর অলসো রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। সেই রেট্রোপেরিটোনিয়াল মাস বা রেট্রোপেরিটোনিয়াল টিউমারটা রিমুভ করার সময় তুমি এই ইয়েটা নিয়ে ওই সাথে অ্যাবডোমিনাল অ্যাওর্টা বা ইনফেরিয়র ভেনা কাভার ইনজুরি করলা। তাহলে এগুলি হচ্ছে খুব ক্যাটাস্ট্রফিক প্রাইমারি হিমোরেজের কিছু এক্সাম্পল, এগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। একটু সরি, হ্যাঁ, এবার আসো সেকেন্ড ওয়ান, রিঅ্যাকশনারি হিমোরেজ। রিঅ্যাকশনারি হিমোরেজ কি হয়? উইদিন 24 hours অফ সার্জারি। এটা খুব কমন এবং এটাই সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে তোমাকে পরীক্ষায়, যে বলবে যে উইথ এক্সাম্পল দাও রিঅ্যাকশনারি হিমোরেজের। রিঅ্যাকশনারি হিমোরেজের এক্সাম্পল একদম মনে রাখবা, চারটা ক্লাসিক্যাল এক্সাম্পল আছে, উপর থেকে চিন্তা করো।
গলায় দুইটা, তলায় দুইটা, গলা এবং তলা। গলার মধ্যে দুইটা, একটা হচ্ছে টনসিলেক্টমি আর একটা হচ্ছে থাইরয়েডেক্টমি। আর তলা মানে একদম নিচের দিকে দুইটা, একটা হচ্ছে প্রোস্টাটেক্টমি আর একটা হচ্ছে হিমোরয়েডেক্টমি। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই রিঅ্যাকশনারি হিমোরেজ কেন হয়, ওয়াই? বলা হয় যেটা উইদিন 24 hours অফ সার্জারি, ইউজুয়ালি 4 থেকে 6 ঘন্টার মধ্যে হয়। কেন হয় রিঅ্যাকশনারি হিমোরেজ, তো আইডিয়া আছে? Dyslopness This of clot this not one of the plot. and like slippage of ligature. হুম। আর পোস্ট অপারেটিভ হয় কি, তোমার হাইপার টেনশন হয়, রিফ্লেক্স হাইপার টেনশন হয় পেইন টেনের কারণে। হ্যাঁ, হ্যাঁ, ফলে হাইপার টেনশন হলে ব্লাড প্রেশার বাড়লে তখন হিমোরেজ হওয়ার চান্স বেড়ে যায়। আর যেগুলি বললা স্লিপিং অফ লাইগেচার, তুমি হয়তো সে থাইরয়েড পেডিকলটা বেঁধে দিয়ে আসলে কিন্তু এটা স্লিপ করে গেল, বা সিস্টিক আর্টারি বেঁধে দিয়ে আসলে এটা স্লিপ করে গেল। তারপর তুমি আহ, একজন লেক্সো ভিগোরাস স্ট্রেইনিং, সেটা আছে, কিন্তু মেইন মানে এটা হচ্ছে ওইটা আছে রিফ্লেক্স যে ভেজো স্পাজমটা শুরু হয়, ভেজো স্পাজম শুরু হয়, সে কারণে তোমার ব্লাড প্রেশার বাড়ে, তখন এই হিমোরেজটা হতে পারে। এখন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে ম্যানেজমেন্টটা জিজ্ঞেস করবে রিঅ্যাকশনারি হিমোরেজ। এখান থেকে যারা ভালো পারবা তাকে হয়তো বেসিক্যালি দুইটা রিঅ্যাকশনারি হিমোরেজের ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে, একটা হচ্ছে প্রোস্টাটেক্টমি আর একটা হচ্ছে থাইরয়েডেক্টমি। থাইরয়েডেক্টমির রিঅ্যাকশনারি হিমোরেজ তোমার কাছে প্রেজেন্ট করবে কিভাবে? তোমাকে কোশ্চেনটা এভাবে জিজ্ঞেস করা হবে যে তুমি সকালবেলায় একটা থাইরয়েড তোমার ইএনটি ওয়ার্ড বা সার্জারি ওয়ার্ডে প্লেসমেন্ট, তুমি তোমার কনসালটেন্ট বা টিচার তোমার প্রফেসরের সাথে অ্যাসিস্ট করছো একটা থাইরয়েড, বিকালবেলা তোমার ডিউটি, তুমি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থেকে হঠাৎ তোমার কল আসলো যে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হচ্ছে। তার মানে থাইরয়েড সার্জারির পরে যে রিঅ্যাকশনারি হিমোরেজটা হবে, এটা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে। এটা বেসিক্যালি কি হবে, তোমার এই রিঅ্যাকশনারি স্লিপিং অফ যেগুলি বললা, ডিসলজমেন্ট অফ দ্য ক্লট বা স্লিপিং অফ দ্য লাইগেচার হয়ে ব্লাড ব্লিডিং হবে। ব্লিডিংটা হয়ে ডিপ টেনশন হিমাটোমা হবে। ডিপ টেনশন হিমাটোমা, ডিপ টেনশন হিমাটোমা মানে কি, তোমার ডিপ সার্ভাইকাল ফাসার নিচে ব্লাডটা অর্গানাইজড হয়ে একটা ক্লট হয়ে তোমার যে আন্ডারলাইং যে ট্রাকিয়া বা ল্যারিংস কে চাপ দিবে। চাপ দেওয়ার ফলে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। মানে পেশেন্ট বা পোস্ট অপারেটিভ ওয়ার্ডের নার্সের দৃষ্টি আকর্ষণ করবে এই রিঅ্যাকশনারি হিমোরেজটা কিভাবে, বাই রেসপিরেটরি ডিস্ট্রেস। আর সাথে তার কিছু শকের ফিচার থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, অলিগুরিয়া, মানে শকের যে ফিচারগুলি, কিন্তু মেইন তার সিমটমটা থাকবে রেসপিরেটরি ডিস্ট্রেস। মানে হোয়াট উইল ইউ ডু, তুমি তো এখানে এজ এ ইন্টার্ন ডক্টর হিসেবে গেলা, তাহলে ফার্স্টে তুমি কি করবা, তুমি র্যাপিড তার অ্যাসেসমেন্ট করবা, ভাইটাল প্যারামিটারস গুলি, পালস, বিপি, এবং তার ইউ উইল মানে ভাইটাল প্যারামিটার অ্যাসেস করার সাথে সাথে তুমি ফার্স্ট কথা হচ্ছে যে আই উইল অক্সিজেন স্যাচুরেশন দেখবা, পালস, বিপি গুলি দেখবা, সাথে সাথে যে কাজটা করে ফেলতে হবে, ইউ উইল রিমুভ দা ড্রেসিং, তুমি ড্রেসিংটা রিমুভ করে ফেলবা, যে ব্যান্ডেজটা দেয়া থাকবে। দেওয়ার পরে তুমি এখানে দেখবা যে এখানে হিমাটোমা হলে বুঝবা যে একটা সোয়েলিং হয়ে যাবে, এবং তুমি কল দ্য সিনিয়র, তুমি তোমার সিনিয়রকে কল দিবা। সিনিয়র ধরো অনেক দূরে, বা তোমার কনসালটেন্ট বা তোমার রেজিস্টার দূরে। এর মধ্যে তুমি কি কাজ করতে পারো, এর মধ্যে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে স্টিচ যেটা দেওয়া আছে, সেলাই করা আছে, তুমি তো অ্যাজ ইন্টার্ন ডক্টর স্টিচ রিমুভ করতে জানো, হাউ টু, তুমি স্টিচটা রিমুভ করবা। স্টিচটা রিমুভ করার পরে যদি কোনো ব্লাড ক্লট থাকে, সেটাও তুমি সাকশন করে সেটা রিমুভ করবে। এর মধ্যে তোমার সিনিয়র চলে আসবে, আর এর মধ্যে তুমি কি ব্লাড রিকুইজিশন পাঠাই দিবা, ব্লাড গ্রুপিং ফর ম্যাচিং এর জন্য পাঠাই দিবা। এরপর তোমার সিনিয়র আসবে, দেন হি উইল টেক ওভার। তখন তোমাকে প্রশ্ন করবে যে তোমার যে সিনিয়র কনসালটেন্ট বা তোমার রেজিস্ট্রার বা তোমার প্রফেসর এসে কি করবে। তখন পরের ব্যাপারটা হলো যে আমি এই পেশেন্টকে সাইড বাই সাইড রিসাসিটেট করতে থাকবো, ফ্লুইড দিতে থাকবো, ব্লাড দিতে থাকবো, তো আই উইল টেক দ্য পেশেন্ট টু দ্য ওটি। এরপর পেশেন্টটাকে ওটিতে নিবো। ওটিতে নিয়ে তোমার যে সিনিয়র সে কি করবে, আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া ওই যে হিমাটোমার প্লটটা ইভাকুয়েট, তুমি যতটুকু পারছো করছো, তাহলে পরে ওটিতে নিয়ে ভালোভাবে ইভাকুয়েট করে দেখবা যে কোনো ব্লিডিং পয়েন্ট আছে কিনা, বা কোনো ভেসেল থেকে যে সেই, তখন এই ব্লিডিং পয়েন্টটা তুমি সিকিউর করবা বাই ডায়াথার্মিক কোয়াগুলেশন, অথবা তুমি বাই মানে লাইগেচার, তুমি মানে সেলাই করে দিবা, সুচার লাইগেশন দিয়ে এরপরে তুমি ওটাকে ক্লোজ করবা। তার মানে এই
থাইরয়েড সার্জারির পরে যে রিঅ্যাকশনারি হিমোরেজটা হয় এটা খুবই গ্রেভ, এটা পেশেন্ট কিন্তু দ্রুত মারা যেতে পারে। কারণ কি হবে, ডিপ টেনশন হিমাটোমা হয়, ট্রাকিয়া কে কম্প্রেস করে, ফলে পেশেন্টের রেসপিরেটরি ফেলিউর হয়ে পেশেন্ট মারা যাবে। এই জন্যই খুব দ্রুত তোমাকে সব করতে হবে। তার মানে তোমাকে গিয়ে পেশেন্টকে র্যাপিডলি অ্যাসেস করতে হবে, তার পালস, বিপি, অক্সিজেন স্যাচুরেশন এগুলি দেখতে হবে, তার ড্রেসিংটা রিমুভ করতে হবে, সিনিয়রকে কল করতে হবে। সিনিয়র আসার মধ্যে তোমাকে স্টিচ তোমাকে দেখতে হবে, যে হিমাটোমা হলে দেখবা যেটা সফট একটা সোয়েলিং এর মতো হবে। তো যখন তুমি বুঝছো যে এটা হিমাটোমা, সাথে সাথে স্টিচটা রিমুভ করে দিয়ে যতটুকু পারো, যদি হিমাটোমা, তো আর সাবকিউটেনিয়াস হিমাটোমা থাকে না, এটা থাকে এখন অনেক ভিতরে। তুমি আসলে যদি সাবকিউটেনিয়াস থাকে তাহলে ওটা ড্রেন, ওটা বের হয়ে আসবে, কিন্তু এটা তো থাকে ডিপ সার্ভাইকাল ফাসার নিচে। তার মানে তোমার সিনিয়র আসা পর্যন্ত ওয়েট করতে হবে, বা তুমি ওটিতে নিয়ে যাবো, সিনিয়র আসলো, আন্ডার জিয়ে তুমি স্কিনের নিচে সার্ভিক্যাল ফাসা ইনসিশন দিয়ে ভিতরে ঢুকতে হবে, ঢুকে যে ক্লটটা আছে ক্লটটা ইভাকুয়েট করতে হবে। কোনো একটি ব্লিডিং পয়েন্ট থাকলে সেটাকে সিকিউর করতে হবে, আইদার বাই ডায়াথার্মি অথবা বাই লাইগেশন, সুচার লাইগেশন ওরা তাকিয়ে করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার ডিপ টেনশন হিমাটোমা হেমোরেজের ম্যানেজমেন্ট। আরেকটা আছে প্রোস্টাটেক্টমি। আফটার প্রোস্টাটেক্টমি এইটার পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে? ধরো প্রোস্টেট সার্জারির পরে ওটিতে আছে পেশেন্ট, কিভাবে প্রেজেন্ট করবে? তার রিয়েকশন হিমাচুরিয়া, হ্যাঁ হিমাচুরিয়া বলবে না, এটা প্রোস্টেটের পেশেন্টের দেখবা যে যদি দেখো যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এদের কন্টিনিউয়াস ইরিগেশন চলতে থাকে। মানে যে তোমরা জানো যে ফলিস ক্যাথেটার দুই ধরনের হয়, একজন লেক্সো ক্লট রিটেনশন, এক্স্যাক্টলি সেটাই। আর একটা হলো বাই চ্যানেল, আমরা নর্মাল যে ক্যাথেটারটা ইউজ করি সেটা হচ্ছে বাই চ্যানেল ফলিস ক্যাথেটার। আর আফটার প্রোস্টেট সার্জারির জন্য যে ক্যাথেটারটা ইউজ করি সেটাকে আমরা বলি ট্রাই চ্যানেল ফলিস ক্যাথেটার। এই ট্রাই চ্যানেল 3 নাম্বার চ্যানেলটা দিয়ে কন্টিনিউয়াস ইরিগেশন চলতে থাকে বাই নর্মাল সালাইন, হ্যাঁ, যেন ক্লট না হয়। তারপরও যার ব্লিডিং হবে সে রিঅ্যাকশনারি হিমোরেজ হবে প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস থেকে, ফলে কি হবে, ব্লিডিং হয়ে ক্লট জমা হবে। ক্লট, সেই ক্লটটা একিউট ইউরিনারি রিটেনশন করবে। এই জিনিসটাকে বলা হয় ক্লট রিটেনশন। মানে দ্য ক্লট ফর্ম ফ্রম দ্য রিঅ্যাকশনারি হিমোরেজ কজেস একিউট ইউরিনারি রিটেনশন। ফলে পেশেন্টের কি হবে, দেখবে ইউরোব্যাগে দেখবে যে তার কোনো ইউরিন আসছে না, এবং পেশেন্টের অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হচ্ছে। পেশেন্ট উইল ফিল পেইন, কারণ তার ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, একিউট ইউরিনারি টেনশনে যা হয়। এবং পেশেন্ট উইল ইনএবল টু মিকচুরেট, তার মিকচুরেশন হবে না এবং তার ক্যাথেটারে ইউরোব্যাগে কোনো ইউরিন আসবে না। এই ক্ষেত্রে কি করবা, এক্ষেত্রেও তুমি গিয়ে ফার্স্ট র্যাপিড অ্যাসেসমেন্ট করবা তার হিমোডাইনামিক স্ট্যাটাস, কারণ যেহেতু এটা হিমোরেজ তোমাকে হিমোডাইনামিক স্ট্যাটাস অ্যাসেসমেন্ট করতে হবে, পালস দেখতে হবে, বিপি দেখতে হবে, হ্যাঁ, টেম্পারেচার দেখলা, হ্যাঁ, অক্সিজেন স্যাচুরেশন, এগুলি বেড সাইড দেখে তারপর তুমি ক্যাথেটারটা চেক করলা। অনেক সময় দেখা যায় ক্যাথেটার কিং থাকে, মানে কম্প্রেস থাকতে পারে যার কারণে ইউরিন আসতেছে না, ঠিক আছে। এগুলি দেখবো যে ক্যাথেটারে কোনো মেকানিক্যাল কোনো সমস্যা হয়েছে কিনা। যদি সেটা না থাকে তাহলে ক্যাথেটার তুমি ইউরোব্যাগ থেকে ক্যাথেটারটাকে ডিটাচ করো, ডিটাচ করে দেখো যে তুমি একটু ওয়াশ দাও। ওয়াশ দাও কি দাও, আমরা বলি টমি সিরিঞ্জ। টমি সিরিঞ্জ হচ্ছে একটা মোটা টাইপের সিরিঞ্জ থাকে, 50 সিরিঞ্জ দেখছো না, ওরকম এটা আরো বেশি মোটা। ওই টমি সিরিঞ্জ মানে তুমি ইউরোব্যাগ থেকে ক্যাথেটারটা ডিসকানেক্ট করো। ক্যাথেটার শুধু মূল ক্যাথেটারটার যে মুখটা যেটা দিয়ে ইউরিন ড্রেন করতেছিল ওইটা দিয়ে টমি সিরিঞ্জ দিয়ে তুমি 50 সিসি, 100 সিসি, 200 সিসি পর্যন্ত নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দাও। ওয়াশ দিলে কি হবে, যদি কোনো ক্লট থাকে সেটা ডিসলস্ট হয়ে যাবে। ডিসলস্ট হয়ে যদি দেখো যে ইউরিন আসা শুরু করতেছে তাহলে ওয়েল, তোমার ইয়ে হলো। আর পাশাপাশি রিসাসিটেট করতে থাকবা তার রিঅ্যাকশনারি হিমোরেজের কারণে। যদি তার ব্লাড লস হয় তাহলে তুমি ব্লাড ট্রান্সফিউশন করে থাকবা। এখন তুমি দেখলা যে তুমি টমি সিরিঞ্জ দিয়ে ওয়াশ দিলা, ওয়াশ দেওয়ার পরও তার ইউরিন আসছে না, তার মানে কি, তার মানে তোমাকে তখন সিনিয়রকে এই মুহূর্তে তখন বলতে হবে যে আমি সিনিয়রকে কল দিব, পেশেন্টকে ওটিতে নিব। ওটিতে নিয়ে আমি তখন কি করতে হবে, আমাকে সিস্টোস্কোপি করতে হবে। সিস্টোস্কোপি করে, সিস্টোস্কোপি তোমরা জানো, এন্ডোস্কোপি যেমন কি, এন্ডোস্কোপি করে আমরা কি দেখি, ইসোফিগাস দেখি, স্টমাক দেখি, ডিউডেনাম দেখি। কোলোনোস্কোপি করে যেমন আমরা কোলন দেখি, রেকটাম দেখি। সিস্টোস্কোপি হচ্ছে ইউরেথ্রা দিয়ে আমরা ওই মেশিনটা ঢুকায়, স্কোপটা ঢুকায় আমরা ব্লাডারটা দেখবো, ব্লাডার বেডটা দেখবো। ওইখানে গিয়ে দেখবো যে প্রোস্টেটিক বেডে আমার কোনো একটি ব্লিডিং পয়েন্ট আছে কিনা। ব্লিডিং পয়েন্ট থাকে সেটা ইয়ে করবো। আর যদি কোনো ক্লট থাকে ওইটাকে আমরা বলি অ্যালেক্স ইভাকুয়েটর, ওই অ্যালেক্স ইভাকুয়েটর দিয়ে আমরা ক্লটটা নিয়ে চলে আসবো।
আর একটি ব্লিডিং পয়েন্ট থাকে, সেটাকে আমরা ডায়াথার্মিক কোয়াগুলেশন বা পালগারেশন করে এটাকে আমরা ম্যানেজ করবো। তার মানে এটাকে সিস্টোস্কোপি করতে হবে, ঠিক আছে? স্যার সিস্টোস্কোপি করে কি করবো আরেকবার বলবেন? একটু বলছি একটু। এর কি কল আসছে নাকি? স্যার হঠাৎ করেই চুপ হয়ে গেছেন। সামনে তো কল আসছে, ঠিক আছে। আমি একটু দেখি কথা বলে দিয়েছি সাহেবের সাথে, মানে সরি, একটা জরুরি কল আসছিল ওই জন্য। আচ্ছা, এখন আসতো। তাহলে প্রোস্টাটেক্টমিতে আমি কি বললাম, যে তুমি ক্লট রিটেনশন হলে
আগে আগের মতোই ভাইটাল প্যারামিটার গুলি দেখবা, সে হিমোডাইনামিক্যালি স্টেবল আছে কিনা দেখবা, ক্যাথেটারে কোনো মেকানিক্যাল ব্লকেজ আছে কিনা এটা দেখবা। এরপরে যদি দেখো যে ইউরিন আসছে না, ক্যাথেটারটাকে ইউরোব্যাগের টিউব থেকে ডিসকানেক্ট করবা। তারপর তুমি টমি সিরিঞ্জ নামে একটা সিরিঞ্জ আছে, সেই সিরিঞ্জে নর্মাল স্যালাইন নিয়ে ওয়াশ দিবা ক্যাথেটারের ভিতরে একদম ব্লাডার পর্যন্ত। যদি ছোট ছোট ক্লট থাকে ডিসলস্ট হয়ে যাবে। এরপরেও যদি দেখো যে না ইউরিন আসছে না, তাহলে তোমাকে এখন পেশেন্টকে ওটিতে নিতে হবে, সিনিয়রকে কল দিতে হবে আন্ডার অ্যানেস্থেসিয়া। তোমাকে সিস্টোস্কোপি একটা এন্ডোস্কোপ মেশিন, যেটা ইউরেথ্রা দিয়ে ঢুকায় দিয়ে তুমি ব্লাডারের বেস টেস সব ভালোভাবে দেখতে পারবো। তাহলে ওইখানে যদি কোনো ক্লট থাকে ওই ক্লটটা ইভাকুয়েট করবা। আর যদি ব্লিডিং পয়েন্ট থাকে তাহলে তুমি এটাকে ডায়াথার্মি কোয়াগুলেশন করে আসবা। ক্লিয়ার? এতটুকু বুঝছো এটা? আচ্ছা, ওকে। আমরা তাহলে নেক্সট ইয়েতে যাই। এরপরে রিঅ্যাকশনারি হিমোরেজের পরে আরেকটা হিমোরেজ হচ্ছে আমাদের বলে সেকেন্ডারি হিমোরেজ। সেকেন্ডারি হিমোরেজ আসলে অনেক দিন পরে হয়, এটা 7 থেকে 14 দিন পরে গিয়ে হয়। এটা মেইনলি ডিউ টু ইনফেকশনের জন্য হয়। হ্যাঁ, এটা মেইনলি ডিউ টু ইনফেকশনের জন্য। আচ্ছা, এই গেল হিমোরেজের অনসেট অনুযায়ী ক্লাসিফিকেশন। আর যদি সোর্স অনুযায়ী ক্লাসিফিকেশন বলে তাহলে কি কি হিমোরেজ আছে বলো? আর্টেরিয়াল হিমোরেজ, Arterial, venous, capillary. ক্যাপিলারি হিমোরেজ। ঠিক আছে। এখন আর্টেরিয়ালটা হিমোরেজটা কি, এটা কিরকম ধরনের? এটা আর্টারি ইনজুরির কারণে যদি হয় এটা হলো জেট লাইক, মানে স্পার্টিং ব্লিডিং, একদম ফোয়ারার মতো আসবে। আর ভেনাস হিমোরেজটা কি, এরকম না, এটা হচ্ছে মানে স্টেরি লেট ডাউন বলি আর কি, লেট ডাউন মানে গড়ায় গড়ায় পরে এরকম একটা ইয়ে। আর ক্যাপিলারি হিমোরেজটা হচ্ছে তোমার উজিং। আর আর্টেরিয়াল হিমোরেজটা হচ্ছে ব্রাইট রেড, ভেনাস ব্লাডটা হচ্ছে ডার্ক রেড, আর ক্যাপিলারিটা ওই একদম ব্রাইট রেড না, মানে ব্রাইট রেড এবং ডার্ক রেড এর মাঝামাঝি একটা আর কি। হ্যাঁ। আচ্ছা, এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোন হিমোরেজটা কন্ট্রোল করা টাফ, আর্টেরিয়াল না ভেনাস না ক্যাপিলারি, এটা হচ্ছে আসলে ভেনাস হিমোরেজটা আসলে কন্ট্রোল করা টাফ। কারণ আর্টারি কি স্পার্ক লাইক ব্লিডিং, মানে একটা ফোয়ারার মতো সাই করে আসবে। তুমি বুঝতে পারবা যে পিন পয়েন্ট, যেই পয়েন্ট থেকে এটা একদম আসতেছে, তখন তুমি ওই পয়েন্টটা ধরে তুমি লাইগেট করতে পারো বা কোয়াগুলেশন করতে পারো। কিন্তু ভেনাস ফ্লোটা হলে স্টেডি কন্টিনিউয়াস স্পার্টিং না, ফলে ব্লিডিং পয়েন্টটাকে খুব রেডিলি তুমি আইডেন্টিফাই করা যায় না। ফলে এই ভেনাস হিমোরেজটা হচ্ছে ম্যানেজ করা টাফ। রাদার দেন আর্টেরিয়াল হিমোরেজ দেখতে খুব অ্যাগ্রেসিভ মনে হয়, কিন্তু এটাকে ম্যানেজ করা যায়, একে ধরা যায়, কারণ এ তো ফোর্সে আসে, তো বোঝা যায় যে কোন পয়েন্টটা থেকে আসতেছে। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? জি স্যার। ওকে। আচ্ছা আচ্ছা, এখন যে হিমোরেজের একটা ক্লাসিফিকেশন আছে, তোমাদের এটা বেরি ল্যাবেও আছে, এটা পরীক্ষাও জিজ্ঞেস করে যে হিমোরেজিক শক যেটা, হ্যাঁ, সেই হিমোরেজিক শকের একটা ক্লাসিফিকেশন আছে। এটা জাস্ট এইভাবে পড়লেই হয় যে ব্লাড ভলিউম কত পার্সেন্ট, যে আমরা বলি ক্লাস 1 হিমোরেজিক শক, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ক্লাস 1 হচ্ছে লেস দেন 15% তোমার মোট মানে ব্লাড ভলিউমের যদি লেস দেন 15% লস্ট হয় কোনো হিমোরেজিক শকে, সেটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 2 হচ্ছে 15 থেকে 30%, ক্লাস 3 হচ্ছে 30 থেকে 40%, আর ক্লাস 4 হচ্ছে মোর দেন তোমার 40%। এটা হচ্ছে তোমার ক্লাস 4 হিমোরেজ। ঠিক আছে। এখন তোমার যেটা যদি বলি যে এই হিমোরেজের মধ্যে আসলে এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে যে কতটুকু পরিমাণ ব্লাড লস্ট হয়েছে এটা কিভাবে তুমি ইয়ে করতে পারবা। স্যার এক মুঠে পাঁচ। একটা হচ্ছে আমরা ফিস্ট বলি, যে ব্লাড ক্লটস সাইজ অফ ক্লেন্সড ফিস্ট। আমরা এক মুঠো ব্লাড ক্লেন্সড ফিস্টে যদি এক মুঠো ইয়ে পাই, সেটা 500 ml। আবার আমরা সোয়াব ওয়েট নিতে পারি, সোয়াব মানে আমরা বা মপের ওয়েট নিতে পারি, যে আমরা ওটিতে মপ ইউজ করি না, বড় বড় এই যে গজের থেকে বড় যেটা মপ। হ্যাঁ, এখন সেই মপটা ড্রাই ওয়েট নিবা, আবার এটার
যখন এই ব্লাড দিয়ে সোকড হবে এটা ওয়েট নিবা, সেই ওয়েটটা দুইটা আলাদা করলে তুমি বুঝতে পারবা তাহলে কত। আর আমরা ব্লাড জমা হয়ে রেখে সাকার মেশিন দিয়ে ব্লাডটা নিই, এটা জমা হয় কোথায়? ওই সাকশন বোতল, তো ওইখানে তো লেভেলিং করা থাকে, তাহলে ওইটা দিয়েও তুমি বুঝতে পারবা। আর কিছু কিছু ক্লোজ ফ্র্যাকচারে বোঝা যায়, যেমন শ্যাফট অফ দ্য ফিমার ফ্র্যাকচারে যদি যে হিমোরেজটা হয় এটা ইউজুয়ালি 1.5 লিটার থেকে 2 লিটার ব্লাড হয়। আবার ফ্র্যাকচার শ্যাফট অফ দ্য টিবিআই এটা 0.5 লিটার, 0.5 লিটার টু 1 লিটার হয়। এইভাবে আমরা হিমোরেজ সম্পর্কে একটা এর ইয়ে সম্পর্কে একটা ইয়ে জানতে পারি। আচ্ছা, এখন যদি তোমার মেসিভ কি কমপ্লিকেশনস হবে? শক। হ্যাঁ, একটা হলো শক, শকের যা কনসিকুয়েন্স হয়, শকের কনসিকুয়েন্স গুলি কি? মনে রাখবা যে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। এটা কি বলা হয় তোমার ট্রায়াড অফ ডেথ। হ্যাঁ, এটা বেলিলাভে আছে। হ্যাঁ, ট্রায়াড অফ ডেথ। ট্রায়াড অফ ডেথ মানে কি? হিমোরেজ বা শকের ট্রায়াড অফ ডেথ হচ্ছে অ্যাসিডোসিস, হাইপোথার্মিয়া এন্ড কোয়াগুলোপ্যাথি, এই 3টা। হ্যাঁ, এটা এই 3টা বলে নিবা যে এই 3টাকে একসাথে আমরা বলি ট্রায়াড অফ ডেথ। অ্যাসিডোসিস হবে, হাইপোথার্মিয়া হবে, কোয়াগুলোপ্যাথি হবে, আর সাথে শকের যা যা লাস্টে হয়, একিউট রেনাল ফেলিউর হয়, একিউট লিভার ফেলিউর হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তারপর এআরডিএস হয়। হ্যাঁ, এগুলি তোমার এইভাবে আলটিমেটলি এমওডিএস, মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম এবং মাল্টিপল অর্গান ফেলিউর হয়ে পেশেন্ট মারা যায়। আচ্ছা, এখন ধরো একটা পেশেন্ট তোমার কাছে এরকম মেসিভ একটা হিমোরেজ নিয়ে আসলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, কি করবা ক্লিনিক্যালি? কিভাবে এটাকে র্যাপিড? স্যার এটিএলএস প্রোটোকল মেনটেন করে ট্রিটমেন্ট করব। হ্যাঁ, এটিএলএস প্রোটোকল এটা করতে পারো। হ্যাঁ, এবিসিডিই এটিএলএস প্রোটোকল অনুযায়ী তুমি এটাকে ইয়ে করতে পারো, সেটা ঠিক আছে। এটিএলএস প্রোটোকলের কি জিনিস, কোনটায় তুমি বেশি ইয়ে করবা? স্যার কন্ট্রোল অফ হেমোরেজ। কন্ট্রোল অফ এয়ারওয়ে দেখতে হবে, ব্রিদিং দেখতে হবে, কন্ট্রোল অফ হিমোরেজ। একটা হলো সি হচ্ছে একটা জায়গা থেকে তুমি দেখতেছো যে স্পার্টিং ব্লিডিং হইতেছে। হ্যাঁ, ধরো তুমি দেখলা যেতে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে আসলো, তার ফিমোরাল আর্টারি ইনজুরি হয়ে ওই দিক দিয়ে ব্লিডিং হচ্ছে, এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে, তাইলে তোমাকে কিন্তু ওই এয়ারওয়ে, ব্রিদিং ওগুলি সব ঠিক আছে, কিন্তু তুমি দেখতেছো দিক দিয়ে ব্লাড বেরোতেছে, তাহলে তোমাকে আগে তো ওইটা তোমাকে ইয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি ইমিডিয়েটলি কি করতে পারো? তুমি তো এখনো তো ওটিতে দেখতেছো যে এক জায়গা থেকে ব্লাড ফুসফুস করে বের হচ্ছে একটা ইঞ্জুরি সাইড দিয়ে, র্যাপিড তুমি এটাকে কি করতে পারো? প্রেসার দিয়ে, প্যাড দিয়ে, প্যাক দিয়ে তুমি এটা বন্ধ করো, এরপরে তুমি যাও। তার মানে এখন এটিএলএস প্রোটোকলের কিন্তু আমরা একটা সি শব্দ দিই, সি এবিসিডি। সি মানে এরকম যদি এক্সটার্নাল হিমোরেজ থাকে সেটাকে আগে তোমার অ্যাটেন্ড করতে হবে, এটাকে চাপ দিয়ে, প্রেসার প্যাক দিয়ে, ব্যান্ডেজ করে কোনো একটা ভাবে তুমি তাকে কন্ট্রোলে রাখো। এরপরে তুমি এবিসিডি বলো, তুমি এয়ারওয়ে ব্রিদিং করো, সার্কুলেশনের জন্য তুমি 2টা লার্জ বোর আইভি ক্যানুলা গুলো। এখন জিজ্ঞেস করে যে ইউজুয়ালি আমরা সার্জারি ওয়ার্ডে হিমোরেজ বা শক কারেকশনের জন্য যে আইভি ক্যানুলা ইউজ করি এগুলি কোন সাইজের হয়? শখের জন্য 16G। 16G না, 18G স্ট্যান্ডার্ড। যেটা 18G হচ্ছে সবুজ, ঠিক আছে? 18G। হ্যাঁ, 18G দিই। এখন আমরা 18G দিয়ে চেষ্টা করব, কিন্তু অনেক সময় দেখা যায় যে শকের পেশেন্টের ভেইন গুলি একদম কলাপসড হয়ে যায়, ঠিক আছে? তখন হয়তো আমাকে চিকনটা ইউজ করতে হবে, কিন্তু প্রেফারেবলি আমি অবশ্যই 18G ইউজ করব। 18Gর কালার কোড কি? গ্রিন। হ্যাঁ, গ্রিন। এটা মনে রাখতে হবে, গ্রিন। তাহলে 2টা হোয়াইট বোর্ড ক্যানুলা করলা, ওপেন করলা, একটা দিয়ে রেপিড ফ্লুইড চালু করলা, আরেকটা ব্লাডের জন্য রাখলা। ব্লাড যদি ইমিডিয়েটলি না পাও, প্লাজমা ভলিউম এক্সপান্ডার, যেগুলি ডেক্সট্রান, হেক্সাইথাইল স্টার্চ,
বাজারে যেগুলি প্লাজমা সল্ট হিমাক্সিল এই নামে পাওয়া যায়, এই দুই দিকে দুই চ্যানেলে দুইটা দিলা, একটা দিলা ফ্লুইড। ফ্লুইড কোনটা দিবা প্রিফারেবলি? স্যার রিঙ্গার্স হার্টম্যান, হ্যাঁ রিঙ্গার সিলেক্টেড বা হার্টম্যান সলিউশন। তা না পাইলে ডিএনএস বা নর্মাল স্যালাইন, কিন্তু কখনোই দিবা না, ডিএ দিবা না। ডিএ হাইপোভলিউমিয়া হাইপোটনিক হয়ে যাবে, কারণ কি ডিএ এমনি আইসোটনিক, কিন্তু যখন তুমি এটা সার্কুলেশনে দিবা এর ডিএ এর ভিতরে তো কোনো কিছু থাকে না, শুধু ডেক্সট্রোজ থাকে, গ্লুকোজ থাকে আর পানি থাকে। তো ডেক্সট্রোজ তো মেটাবোলাইজড হয়ে যাবে, ফলে শুধু ফ্লুইড অংশটুকু হাইপোটনিক হবে, বরং এটা আরো হাইপোভলিউমিয়া আরো বাড়াবে। ঠিক আছে, তো এটা দেওয়া যাবে না। তাহলে তুমি হয় রিঙ্গার সিলেক্টেড দাও বা হার্টম্যান সলিউশন দাও, না পাইলে ডিএনএস বা নর্মাল স্যালাইন দাও। ইভেন তুমি কিছুই নেই কলেরা স্যালাইনও দিতে পারো। আচ্ছা, এখন এরপরে তুমি ব্লাড আসলো, ব্লাড আসার পরে ব্লাড দিলা। আর তুমি যেই যদি ডেফিনেটিভ ব্লিডিং, ধরো এখন তোমার ফিমোরাল আর্টারি ইনজুরি হলো, তাহলে ওটিতে নিয়ে তোমাকে ফিমোরাল আর্টারি উইথ দ্য হেল্প অফ দ্য ভাস্কুলার সার্জন তোমাকে ফিমোরাল আর্টারি রিপেয়ার করতে হবে। ঠিক আছে, আর তোমার যদি এটা তো দেখতেছো তুমি যে ফিমোরাল আর্টারি, কিন্তু তোমার যদি ধরো একটা পেশেন্ট ফল ফ্রম দ্য হাইট, তুমি বুঝতেছো না তার ব্লিডিং, তার ইন্টারনাল ব্লিডিং মানে। আচ্ছা, হিমোরেজের আরেকটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে কনসিলড হিমোরেজ আর একটা হচ্ছে কি রিভিল হিমোরেজ। রিভিল হলো যেটা দেখা যাচ্ছে, আর কনসিলড হচ্ছে ধরো ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, ধরো লিভার ইনজুরি বা স্প্লেনিক ইনজুরি বা রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম অথবা রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি, এই যে হিমোরেজ গুলি, অথবা ধরো একটা যেটা বললাম ফল ফ্রম দ্য হাইট হয়ে তার পেলভিক ফ্র্যাকচার হয়ে পেলভিক হিমোরেজ হচ্ছে, এই জিনিসগুলি, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে ফ্র্যাকচার ফিমার হয়ে ভিতরেই হিমোরেজ হচ্ছে, বাইরে বোঝা যাচ্ছে না, এইগুলি হচ্ছে তখন কনসিল হিমোরেজ। এই কনসিল হিমোরেজ করতে গেলে তখন তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তার মানে তখন ধরো একটা ব্লাড ট্রমা অ্যাবডোমেন নিয়ে আসলো, তোমার লিভার ইনজুরি হলো, আর তুমি বুঝলা না, তার মানে তখন তুমি বুঝতেছো যে পেশেন্টটা শকে আছে এবং একটা হিস্ট্রি দিচ্ছে যে অ্যাবডোমেন ইনজুরি আছে। তখন তুমি কি করতে পারো, আমরা বলি ফাস্ট ফোকাসড অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা। এটা একটা স্পেশাল সোনোগ্রাফি যেটা ট্রমা পেশেন্টে করা হয়, এবং ওরা বলে দিবে যে হ্যাঁ এখানে লিভার ইনজুরি আছে, স্প্লিন ইনজুরি আছে। আরো বেটার ওয়ে কি, এই স্প্লিনিক ইনজুরি, লিভার ইনজুরি বা এরকম ইন্টারনাল অ্যাবডোমিনাল ইনজুরি গুলি বোঝার জন্য আমার সিটি স্ক্যান, সিটি অ্যাবডোমেন করবো, কিন্তু তার আগে পেশেন্টকে রিসেসিটেট করে দিতে হবে। এরপর তুমি যখন করবা, আইডেন্টিফাই করবো, তখন সেই অনুযায়ী ওই জায়গায় করবো। তার মানে তোমাকে যদি বলা হয় যে এরকম কনসিলড হিমোরেজ, অ্যাবডোমিনাল হিমোরেজ হচ্ছে, এটাকে করার জন্য তুমি কি কি করতে পারো? বলবো স্যার আমি ফাস্ট করতে পারি ফোকাসড অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা, আমি সিটি অ্যাবডোমেন করতে পারি। আবার যদি আমি চিন্তা করি যে চেস্টে ইনজুরি আছে, হিমোথোরাক্স, আমি চেস্ট এক্সরে করতে পারি, সিটি চেস্ট করতে পারি, এরকম কথাগুলি আমরা বলবো। আর যেগুলি বললাম যে আমি আর এটা কি পেশেন্টের হাইপোথার্মিয়া, যে আমি তোমাকে বলছি যে লিথাল ট্রায়াড হাইপোথার্মিয়া। দেখো আমরা কিন্তু অনেক সময় আমাদের পেশেন্ট গুলিকে আমাদের ভুলের কারণে হাইপোথার্মিক করে দিই। ধরো একটা ওটিতে এসি চলে, ফলে পেশেন্ট হাইপোথার্মিয়া চলে যায়, আর এমনি তার ব্লাড লস আছে, তার এমনি হাইপোথার্মিয়া। তার মানে পেশেন্টকে তোমার ওয়েল কাভার্ড করতে হবে, একদম ব্ল্যাঙ্কেট না দাও, ড্র্যাপিং শিট দিয়ে তাকে কাভার করে রাখতে হবে। পেশেন্টের যে স্যালাইন ট্যালাইন গুলি, এগুলি আমরা কোল্ড দিই, এগুলিকে দরকার হলে একটু ওয়ার্ম করে আমাকে দিতে হবে, একটু ধরো বয়লারে রেখে একটু ওয়ার্ম করে স্যালাইন গুলি, একদম কোল্ড স্যালাইন দেওয়া যাবে না বা রুম টেম্পারেচার, তাহলে পেশেন্ট গুলির এই হাইপোথার্মিয়া আরো। তার মানে এই হাইপোথার্মিয়াটা তোমাকে প্রিভেন্ট করতে হবে। তারপর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপর ব্লাড দিতে হবে, এই জিনিসগুলি বলবো আর কি। ফ্লুইড রেসপন্স দেখতে হবে, হ্যাঁ। আর পেশেন্টের দেখতে হবে, সিস্টেমিক পারফিউশন কিভাবে আমরা দেখি, কি কি পয়েন্ট, কি কি ইনভেস্টিগেশনে কি কি পয়েন্ট দেখি বলতো? বায়োকেমিক্যাল দিয়ে আমরা দেখি, কি কি দেখি? একটা দেখি বেস ডেফিসিট, আরেকটা হচ্ছে সিরাম ল্যাকটেট, আরেকটা হচ্ছে মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। এগুলো পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করবে, বুঝছো? যে আমরা যে এই এই যে তাকে যে রিসাসিটেট করছি, সেটা
ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এগুলির জন্য আমরা কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার দেখতে পারি। কি মেইনলি তিনটা জিনিস। একটা হচ্ছে এটার সিস্টেমিক পারফিউশন ঠিক হচ্ছে কিনা, একটা হচ্ছে বেস ডেফিসিট, একটা হচ্ছে সিরাম ল্যাকটেট, আর একটা হচ্ছে মিক্সড ভ্যানাস অক্সিজেন স্যাচুরেশন। তোমরা জানো যে ল্যাকটেট মানে কি, ল্যাকটিক অ্যাসিড কখন তৈরি হয়? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস স্যার। গ্লাইকোলাইসিস। তার মানে তোমার যখন হিমোরেজ হবে, তোমার যখন ব্লাড সাপ্লাই কমে যাবে, তখনই তো ল্যাকটেটের পরিমাণ বাড়বে, ঠিক না? তার মানে তুমি যখন ভালোভাবে সিস্টেমিক পারফিউশন রিস্টাবলিশ করতে পারবা, তখন ল্যাকটেট লেভেল নরমালি চলে আসবে, ঠিক আছে? আর বেস ডেফিসিট একটা হচ্ছে যে আমাদের বলা হয় বেস ডেফিসিট, এটা মোর দেন যদি 6 মিলিমোল পার লিটার হয়, সেটা ইন্ডিকেট করে পেশেন্টের হায়ার মর্টালিটি এবং মরবিডিটি। আর মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, এইটাও একটা আমাদের যদি মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন মানে হাই মিক্সড ভেনাস স্যাচুরেশন যদি থাকে মোর দেন নর্মাল, আমাদের মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন লেভেল হচ্ছে 50 থেকে 70%। এটা হচ্ছে আমাদের নর্মাল মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, মানে ভেনাস ব্লাডে যে মিক্সড ভেনাস অক্সিজেন 50 থেকে 70%। 70%-এর উপরে গেলে এটা ইন্ডিকেট করে সেপসিস, আর লেস দেন 50% থাকলে এটা ইন্ডিকেট করে ইনএডিকুয়েট অক্সিজেন ডেলিভারি, ঠিক আছে? এবং এটা হচ্ছে হাইপোভলিউমিক শক, হিমোরেজিক শক। তার মানে মিক্সড ভেনাস, এটা একটু মনে রাখবা, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন নর্মাল লেভেল হচ্ছে 50 থেকে 70%। লেস দেন 50% মানে কি, অক্সিজেন কম যাচ্ছে। অক্সিজেন কম যাচ্ছে কেন? এই নিশ্চয়ই ব্লাড সাপ্লাই কম হচ্ছে বা ব্লাড কম হচ্ছে, তার মানে হাইপোভলিউমিক শক বা হিমোরেজিক শক অথবা কার্ডিওজেনিক শক ইন্ডিকেট করে। আবার হাই মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন সেটাও খারাপ, মোর দেন 70% হলে সেটা ইন্ডিকেট করে সেপসিস, এটা বা ডিস্ট্রিবিউটিভ শক। কারণ হয় কি, ওই সেপটিক শকে তোমার একটা আর্টারিও ভেনাস শান্টিং হয় ওই ক্যাপিলারি লেভেলে, ফলে ওই আর্টারি থেকে অক্সিজেন ভেনাস ব্লাডে বেশি বেশি চলে যায়। তার মানে মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন বেশি হওয়া মানে সেপটিক শক বা ডিস্ট্রিবিউটিভ শক, আর মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন 50%-এর কম হওয়া মানে সেটা হাইপোভলিউমিক শক অথবা কার্ডিওজেনিক শক, মানে এখানে এডিকুয়েট অক্সিজেন যাচ্ছে না ডিউ টু হাইপোভলিউমিয়া, হিমোরেজ বা হার্ট পাম্প করতে পারতেছে না। আর মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন 70%-এর বেশি মানে ভেনাস ব্লাডে এত অক্সিজেন থাকার কথা না, 70%-এর বেশি অক্সিজেন থাকা মানে সেটাও অ্যাবনর্মাল। তার মানে এটা ইন্ডিকেট করে ডিস্ট্রিবিউটিভ শক বা সেপটিক শক। কারণ সেপটিক শক বা ডিস্ট্রিবিউটিভ শকে তোমার মাইক্রোভাস্কুলার লেভেলে এক ধরনের আর্টেরিও ভেনাস শান্টিং হয়, মানে আর্টারি থেকে অক্সিজেন ভেইনে চলে যায়। এই জিনিসগুলি বুঝছো? এই তিনটা জিনিস কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে আমার বায়োকেমিক্যাল কি প্যারামিটার দিয়ে আমরা পারফিউশনটাকে মনিটর করতে পারি। বলো তাহলে কি কি, বলো তোমরা একবার বলো, তাহলে আর লাগবে না। তিনটা প্যারামিটার। স্যার সেরাম ল্যাকটেট, বেস ডেফিসিট আর মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। স্যাচুরেশন, গুড। তাহলে এটা যেন ভুল না হয়। জি স্যার। এখন যদি বলা হয় যে একটা শকের পেশেন্টে, আমরা একসাথে ওভারল্যাপিংই তো, যে কি 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 মনিটর, হাউ ক্যান ইউ মনিটর, কি কি মনিটরিং করবা? মিনিমাম এগুলি তো বেলি লাভ একদম স্ট্রেট ফরওয়ার্ড দেয়া মিনিমাম। এসেনশিয়াল কিছু প্যারামিটার আমরা হ্যাঁ দেখবো, বলো, যেমন গুড। হ্যাঁ আমরা এসেনশিয়াল বা পালস আর মিনিমাম। ব্লাড প্রেশার। হ্যাঁ মিনিমাম পালস, গুড। তারপর ব্লাড প্রেশার, তারপর পালস আরো একটা দেখবো, আছে। ব্লাড প্রেশার দেখবো, ইউরিন আউটপুট ইয়েস। দেখবো, তারপর এখন দেখো কোভিড এর পর থেকে সব বাসাতে বা সবার কাছেই কিন্তু পালস একটা পালস অক্সিমিটার, অক্সিমিটার আছে। অক্সিমেট্রি দেখলে, আর হসপিটাল সেটিংস এ থাকলে তুমি তোমার প্রত্যেকটা ওয়ার্ডে ইসিজি ইসিজি করবো। মেশিন আছে, ইসিজি। তাহলে পাঁচটা জিনিস কিন্তু তুমি ওয়ার্ডে বসেই, খুব বেশি কিছু লাগে না, প্রত্যেকটা তুমি নিজে হাত দিয়ে পালস দেখো, পেশেন্টের বিপি মাপো ব্লাড প্রেশার মেশিন দিয়ে, এরপরে ইউরিন ক্যাথেটার করো, ইউরিনের আউটপুট দেখতে পারবা, পালস অক্সিমিটার মেশিন ওয়ার্ডে ওয়ার্ডে আছে, অক্সিজেন স্যাচুরেশন দেখবা, ইসিজি মেশিন দিয়ে ইসিজি। আচ্ছা, আর এডিশনাল মডালিটিস যেগুলি তোমাদেরকে যে বললাম, যে বেস ডেফিসিট, ল্যাকটেট, তারপর মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন এগুলি, তারপর সেন্ট্রাল ভেনাস সেন্ট্রাল প্রেশার, ভেনাস প্রেশার। এগুলি তুমি মাপতে পারো। ওগুলি ইনভেসিভ প্রসিডিউর। হ্যাঁ, কার্ডিয়াক আউটপুট তো আমরা মনিটর করতে পারি যদি আমরা করি, আমরা ইকো করে কার্ডিয়াক আউটপুট দেখতে পারি, ঠিক আছে? ইনভেসিভ ব্লাড প্রেশার এগুলি, তাহলে মিনিমাম তোমরা যেগুলি বললাম ওগুলি, ঠিক আছে?
এরপরে আসো নেক্সট কোশ্চেন। একটা জিনিস জিজ্ঞেস করে, একটি ব্লিডিং এ আছে এটা ফ্লুইড রেসপন্স টু ফ্লুইড থেরাপি বা ফ্লুইড চ্যালেঞ্জ, এটার কোনো আইডিয়া আছে কারো? স্যার ডাইনামিক ফ্লুইড হ্যাঁ, ডাইনামিক ফ্লুইড রেসপন্স কে বলতে পারবো বলো? এটা কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায় যে স্যার এটা হচ্ছে আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে 250 থেকে 500 ml ফ্লুইড দিব, গুড। ফ্লুইড চ্যালেঞ্জ যেটা দিয়ে আমরা পেশেন্টকে অবজার্ভ করব। যদি পেশেন্টের কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস আমরা যে মনিটর করতেছি এটাতে যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে আমরা বলবো যে সে হচ্ছে রেসপন্ডার। আর যদি আমরা দেখি যে ইমপ্রুভমেন্ট হয়েছিল বাট 10 মিনিট পরে বা 20 মিনিট পরে সে আবার হচ্ছে আগের স্টেজে চলে গেছে, তাহলে আমরা ধরে নিব যে পেশেন্টের কোনো অনগোয়িং লস চলতেছে, যেটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্ডার হবে তারা। আর যদি আমরা দেখি যে পেশেন্টের কোনো রেসপন্স নেই তখন আমরা হচ্ছে ধরে নিব যে কোনো মেজর অনগোয়িং ব্লাড লস যাচ্ছে মানে হচ্ছে, তখন আমরা তাকে নন রেসপন্ডার। হ্যাঁ, গুড। এটা হচ্ছে ডাইনামিক ফ্লুইড রেসপন্স থেরাপি বা ডাইনামিক ফ্লুইড চ্যালেঞ্জ মানে হচ্ছে যে আমরা তো ফ্লুইড দিচ্ছি, দিয়ে পেশেন্টের হিমোরেজটা পেশেন্ট রেসপন্স করছে কিনা সেটা বোঝার জন্য তুমি যেটা করছো ওইটাই, যে আমরা 500 ml নর্মাল স্যালাইন আমরা র্যাপিডলি দিয়ে আমরা যে প্যারামিটার গুলি দেখবো, ব্লাড প্রেশার, পালস, ইউরিন আউটপুট, যদি দেখে যে হ্যাঁ প্যারামিটার গুলি রেসপন্স করছে এবং সাস্টেইন করছে, তার মানে রেসপন্ডার, মানে তুমি ফ্লুইড দিচ্ছ এবং তার ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যাচ্ছে, হিমোরেজটা অনগোয়িং না। আর ট্রান্সিয়েন্ট রেসপন্স মানে কিছুক্ষণ ভালো ছিল কিন্তু এর বাট এটা সাস্টেইন হচ্ছে না, তার মানে এখানে হিমোরেজটা হচ্ছে, মানে হিমোরেজ এখানে হিমোরেজ স্টিল ইজ গোয়িং অন, কিন্তু তোমার রেট অফ ভলিউম অ্যাডমিনিস্ট্রেশন এর থেকে কম, তাই সে একটু ট্রানজিয়েন্ট রেসপন্স করছে। আর নন রেসপন্ডার মানে তুমি দিচ্ছ ফ্লুইড কিন্তু ব্লাড প্রেশারের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, হ্যাঁ, বা তুমি ব্লাড ট্রান্সফিউশন করলা তারপরও ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তার মানে এখানে দ্য রেট অফ হিমোরেজ এটা গ্রেটার দেন দ্য তোমার ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন, রেট অফ ভলিউম অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে তোমাকে এটা করতে হবে। গুড, এটা জিজ্ঞেস করে অনেক সময়। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা এখন এগুলিতে গেলে একিউট হিমোরেজ, তোমাকে যদি বলা হয় যে কয়েকটা সার্জিক্যাল কজ বলো ক্রনিক হিমোরেজ, কি বলবা? স্যার কার্সিনোমা গুলো হতে পারে। কার্সিনোমা ফার্স্টে বইলো না, তবে তোমার জবাবটা স্যার তাহলে হেমোরয়েড আর ব্লিডিং টিউবিং বলো, হিমোরয়েড বলো, ক্রনিক অ্যানাল ফিশার বলো, এগুলি হচ্ছে সবচেয়ে কমন, মানে এগুলি তো ঘরে ঘরে। তারপর একজন লিখছো যে হ্যাঁ পেপটিক আলসার ডিজিজ, সেটাকে বলতে হবে ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, এগুলি বলো, এগুলি হচ্ছে সবচেয়ে কমন। এরপরে তুমি যেটা বললা কার্সিনোমা কোলন, কার্সিনোমা রেকটাম, কার্সিনোমা স্টোমাক, এগুলি বলো, কিন্তু ফার্স্টে এই তিনটা বলে নিবা, হিমোরয়েডস, ক্রনিক অ্যানাল ফিশার, আর হচ্ছে তোমার এই ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ। হ্যাঁ, তারপর তোমার এই কার্সিনোমা গুলি বললাম। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে একটা এভাবে যদি বলা হয় যে আপার জিআই হিমোরেজ আর লোয়ার জিআই হিমোরেজ, কিভাবে তুমি ডায়াগনোসিস করবা? আপার জিআই হিমোরেজ বা আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হিমোরেজ, এটা আমরা কতদূর বলি? আমরা বলি লিগামেন্ট অফ ট্রেডস, দেখছো না? চিনো তো লিগামেন্টস অফ ট্রেডস? লিগামেন্টস অফ ট্রেডস কোথায় থাকে? ডিউডো জেজুনাল ফ্লেক্সার, মানে যেখানে ডিজে বলি আমরা, ডিজে মানে ডিউডোনাম যেখানে শেষ, জেজুনাম যেখানে শুরু, ওই জায়গাটাই এই লিগামেন্টটা থাকে। এই ডিজে ফ্লেক্সার, এই লিগামেন্টস অফ ট্রেডস এর উপরে যে ব্লিডিং সেটাকে বলা হয় আপার জিআই ব্লিডিং, তার মানে ইসোফিগাস, স্টমাক এবং ডিউডোনামের যে ব্লিডিং সেটা হচ্ছে তোমার আপার জিআই ব্লিডিং। আর এই ডিজে ফ্লেক্সার, ফ্লেক্সার এর পর থেকে যেগুলি সেগুলি হচ্ছে লোয়ার জিআই ব্লিডিং। হ্যাঁ, এখন আপার জিআই ব্লিডিং তোমার কাছে কি নিয়ে আসবে, তোমার কিভাবে ডায়াগনোসিস করবে? তাহলে হিস্ট্রিতে যাও, হিস্ট্রিতে সে কিসের হিস্ট্রি দিবে, কি সিমটম দিবে আপার জিআই ব্লিডিং? মেলেনা স্যার।
মেলেনা দিবে গুড, নিচের দিকে, আর উপরের দিকে হিমাটেমেসিস। তাহলে হিমাটেমেসিস মেলেনার হিস্ট্রি দিবে একটা, যদি ক্রনিক হয় তাহলে তার এক ধরনের এনিমিয়া থাকবে, ব্লাড লস এনিমিয়া থাকবে, ফলে তার লিথার্জি উইকনেস এগুলি থাকবে। এখন এটাকে ডায়াগনোসিস করার জন্য তোমাকে কি করতে হবে, কি ইনভেস্টিগেশন করবা? আপার জিআই ব্লিডিং। আপার যে এন্ডোস্কোপি স্যার। হ্যাঁ, এখানে বেশি কিছু নাই, আপার জিআই এন্ডোস্কোপি করলেই হবে, আর কিছু লাগবে না। পরে তুমি ওটাকে ইয়ে করলা। আপার জিআই ব্লিডিং এর কমন কজ কি? স্যার পেপটিক আলসার, ব্লিডিং পেপটিক আলসার ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ। তারপর দেন এর স্যার থেকে কমন কি? কার্সিনোমা ইসোফেগাস, কার্সিনোমা স্টোমাক। কার্সিনোমা স্টোমাক, কার্সিনোমা এসোফেগাস, ঠিক আছে, কিন্তু এই যে একদিন Rupture esophageal varices. ইসোফেজিয়াল ভেরিসিস, এটা হলো সবচেয়ে কমন সিএলডি। এটা সার্জিক্যাল, এটা যদিও মেডিসিনের ডিজিজ, কিন্তু এটা বলতে, এটা না বললে হবে না। এটা হচ্ছে আপার জিআই ব্লিডিং এর সবচেয়ে কমন কজ। আচ্ছা, এরপর আসল লোয়ার জিআই ব্লিডিং যদি আমরা বলি, এখন তোমাকে এভাবে হয়তো জিজ্ঞেস করতে পারে যে লোয়ার জিআই ব্লিডিং কি দিয়ে প্রেজেন্ট করবে। লোয়ার জিআই ব্লিডিং তো আমি তোমাকে বলছি ডিজে ফ্লেক্সার থেকে রেকটাম অ্যানাল ক্যানাল পর্যন্ত। এখানে একটু ব্যাপার আছে, এখন পুরো আপার জেজুনাম থেকে একটা ব্লিডিং হলো, আর রেকটাম থেকে ব্লিডিং হলো, দুইটা পার্থক্য আছে। তাহলে তোমার আপার জেজুনাম বা জেজুনাম থেকে ব্লিডিং হলো, ওগুলি কিন্তু একদম ফ্রেশ ব্লাড আসবে না, অল্টার ব্লাডই আসবে। আর যদি কোলন বা রেকটাম থেকে যদি ব্লিডিং হয়, সেটা ফ্রেশ বা রেকটাম ব্লিডিং হবে। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে ইনভেস্টিগেশনের মধ্যে কি কি ইনভেস্টিগেশন করে তুমি ইয়ে করতে পারো। লোয়ার কোলনে যদি হয় তাহলে ভেরি ইজি, তুমি কোলোনোস্কোপি করেই তুমি বুঝতে পারবা কোথা থেকে ব্লিডিং হইতেছে, ঠিক আছে। একজন লেখছো ওবিটি, হ্যাঁ, অকাল ব্লাড টেস্ট, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এফওবিটি আমরা বলি, ফিকাল অকাল ব্লাড টেস্ট, সেটা করতে পারো। তারপর আমরা কোলোনোস্কোপি করে একদম পিন পয়েন্ট ইয়ে করতে পারি। কিন্তু সমস্যা হলো, তোমার যদি জেজুনাম বা আইলিয়াম থেকে ব্লিডিং হয়, সেটা কিভাবে বের করতে পারবো? এখন করা যায়, এখন কিন্তু চলে আসছে, ঢাকা মেডিকেলেও আছে। এটা সিঙ্গেল আর ডাবল বেলুন এন্ডোস্কোপি, মানে স্মল কাটকেও দেখা যায়। আগে আপার জিআই দেখা যেত, স্টমাক ডিউডেনাম এসোফেগাস, আর ওদিকে কোলন দেখা যেত, কোলোনোস্কোপি আর আপার জিআই এন্ডোস্কোপি। কিন্তু মাঝখানের জায়গাটা ছিল গ্রে এরিয়া। কিন্তু এখন স্মল বাওয়েল এন্ডোস্কোপি চলে আসছে, হ্যাঁ, স্মল বাওয়েল এন্ডোস্কোপি, খুব তুমি ইয়ে দেখতে পারবা। তাহলে ওগুলি করে তুমি ব্লিডিং পয়েন্টটা ইয়ে করতে পারবে। তো এখন তোমাকে যদি বলে যে তুমি একটা সার্জারির সময় একটা আর্টেরিয়াল হিমোরেজ বা আর্টেরিয়াল ব্লিডিং, হাউ ক্যান ইউ স্টপ, কি করতে পারবো বলো বলো? তুমি তো, এটা একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন, যে তুমি ওটিতে গেছো কিনা, ওটিতে দাঁড়াইছো কিনা, করছো কিনা, এটা দিয়ে অ্যাসেস করা যায় যে সার্জারির সময় তোমার ব্লিডিং হচ্ছে, সেটা কিভাবে ম্যানেজ করা যায়। স্যার আমরা হচ্ছে ডিরেক্ট প্রেসার দিতে পারি প্রথমে, হ্যাঁ, আমরা একটা তারপরে প্রেশার, এই আমরা বলি না যে একটা প্যাক দাও, প্যাক দাও, তারপর তারপরে আমরা হচ্ছে ব্লিডিং ভেসেলটা যদি আইডেন্টিফাই করতে পারি, সেটাকে আমরা লাইগেট করে দিতে পারি, অথবা ইয়েস লাইগেট করতে পারি, তারপর ডায়াথার্মিক ক্যাথেটারাইজ, ডায়াথার্মিক কটারাইজেশন করতে পারি। অ্যাডহামিডিয়া কটোরাইজেশন। এখন এখানে যখন তুমি ডায়াথার্মিক বলবা, যারা ভালো পারবা তখন তাদেরকে বলবো যে আর কি কি এনার্জি ডিভাইস ইউজ করা হয় আদার দেন ডায়াথার্মি। ডায়াথার্মি হচ্ছে একদম প্রাইমারি এনার্জি ডিভাইস টু স্টপ ব্লিডিং। এর থেকে আরেকটু আরো ভালো, আরো এনার্জি ডিভাইস কিন্তু ইউজ করা হয়। তো যারা ভালো পারবা তাদের জিজ্ঞেস করবে, তো ঢাকা মেডিকেলের প্রফিট জিজ্ঞেস করবে, কারণ আমরা ইউজ করি ওগুলি ডায়াথার্মি ছাড়াও। আমরা আরো কিছু এনার্জি, ডায়াথার্মি একটা এনার্জি ডিভাইস, ঠিক না? তুমি ইলেকট্রিসিটিকে হিটে কনভার্ট করো, এরকম আরো প্রিসাইজ, আরো মোর একিউরেট এনার্জি ডিভাইস ইউজ করি। এগুলি একটু নাম মনে রাখবো, যেমন লিগা শিওর, লিগা
শিওর, তারপর একজন লিখছো হারমোনিক স্কালপেল, ভেরি গুড, হ্যাঁ হারমোনিক, লিগাশিওর। হ্যাঁ, এই জিনিসগুলি হচ্ছে ডায়াথার্মিক থেকেও আরো বেশি, লিগাশিওর এবং হারমোনিক। স্যার এগুলো কি ডায়াথার্মের মতোই, মানে এগুলি ডায়াথার্মিক, সবই হচ্ছে এনার্জি ডিভাইস। হ্যাঁ, সবই হচ্ছে এনার্জি ডিভাইস। যারা ডায়াথার্মিতে কি হয়, যে ডায়াথার্মিতে ইলেকট্রিসিটিটাকে হাই হিটে কনভার্ট করা হয়, ঠিক তেমনি ওই লিগাশিওর, হারমোনিক এরাও কি, এরা আল্ট্রাসনিক ওয়েভ কে হিটে কনভার্ট করে, ঠিক আছে, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কে হিটে কনভার্ট করে, এক একটা একই রকম। এগুলিতে সবগুলিকে যেগুলি বললাম, ওই ডায়াথার্মি, লিগাশিওর, হারমোনিক, থান্ডারবিট, এগুলি অনেক নামে পাওয়া যায়। এগুলি সবই এক কথা, এগুলিকে কি বলা হয়, এনার্জি ডিভাইস। তার মধ্যে ডায়াথার্মিক হচ্ছে সবচেয়ে প্রাইমারি এনার্জি ডিভাইস, মানে এটা সবচেয়ে পুরানো। আর এগুলি ডায়াথার্মিক থেকেও আরো মোর প্রিসাইজ, আরো মানে এফিসিয়েন্ট এনার্জি ডিভাইস হচ্ছে আমি যেগুলি বললাম। যেমন আমি তোমাকে বলি, ডায়াথার্মি দিয়ে তুমি কিন্তু একটা বড় আর্টারি বা মিডিয়াম সাইজ আর্টারি কিন্তু তুমি কটারি করতে পারবে না, একদম ব্লিডিং হয়ে যাবে। ধরো আমি বলতে চাই, সে ধরো সিস্টিক আর্টারি, তুমি ডায়াথার্মি দিয়ে ওটাকে কন্ট্রোল করতে পারবো না, ওটাকে লাইগেট করতে হবে। কিন্তু এই যে এনার্জি ডিভাইস যেটা, ধরো ওই যে হারমোনিক বা লিগাশিওর, সরাসরি তুমি যদি দাও ইয়েতে, এগুলো হচ্ছে সিজারের মতো, জ থাকে, দুই জ দিয়ে, মানে আর্টারি ফোর্সেপের মতো, ওই দুই জ দিয়ে তুমি আর্টারির উপরে দিয়ে দিবা, ব্যাস ইয়ে হয়ে যাবে। যেমন ডায়াথার্মি দিয়ে তুমি মেজেন্ট্রিক আর্টারি গুলিকে ব্লিডিং বন্ধ করতে পারবা না ডায়াথার্মি দিয়ে, বা তোমাকে মেজেন্ট্রিক আর্টারি লাইগেট করে করে যেতে হবে। কিন্তু এই মেজেন্ট্রিক আর্টারি গুলিকে আমরা সরাসরি এই এনার্জি ডিভাইস গুলি বসায় জাস্ট আমরা টাচ করলেই সেই ইয়ে হয়ে যাবে, ওই ওই আর্টারি গুলি অক্লুড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো টনসিল হিমোরেজের এক্সাম্পল তো তোমাদের দিলাম, স্প্লেনিক রাপচার, হ্যাপাটিক রাপচার বা হ্যাপাটিক ইনজুরি। এই যে আমাদের যে সেরিব্রাল হিমোরেজ গুলি হয় না, এক্সট্রা ডুরাল হিমাটোমা, সাব ডুরাল হিমাটোমা, সাব অ্যারাকনয়েড হিমোরেজ, এগুলি সবই টনসিল হিমোরেজ। একটা এক্সাম্পল দাও যেখানে টনসিল হিমোরেজ পরবর্তীতে রিবিল্ড হিমোরেজে হয়, এরকম বলতো। স্যার মেলেনা, হিমাটেমেসিস হেমাটোমেসিস, আর হিমাচুরিয়া। চুরিয়া। এগুলি ফার্স্টে কনসিল থাকে, পরবর্তীতে রিবিল্ড হয়ে যায়। আচ্ছা, শক, শক তো তোমরা সবাই জানো, শকের ক্লাসিফিকেশনটা ভালো মতো করবা। শক কয় ধরনের হয় বলো তো? 5 ধরনের। হ্যাঁ, হাইপোভলিউমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটেড শক। হ্যাঁ, তার মধ্যে আসলে ডিস্ট্রিবিউটিভ শক বলতে কোনটাকে বোঝায় একটু বলো। সেপটিক শক। সেপ্টিক আর অ্যানাফাইল্যাকটিক শক, অ্যানাফাইলেকটিক শক এবং নিউরোজেনিক শক, স্পাইনাল কর্ড ইনজুরি। ডিস্ট্রিবিউটিভ শক বলতেছে কেন? এই তিনটা শকেই তোমার ভাস্কুলার ডায়ালেটেশন হচ্ছে, ডায়ালেটেশন হয়ে হাইপোটেনশন হয়, লো সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, ইনএডিকুয়েট আফটার লোড। এগুলিতে তোমার ভেসো ডায়ালেটেশন হয়ে ভেসেল থেকে ফ্লুইড স্কেপ করে চলে যাচ্ছে, ঠিক আছে, বাইরে চলে যাচ্ছে। এই ডিস্ট্রিবিউটিভ শক এগুলিকে হলো আর কার্ডিওজেনিক শক তো জানি, এটা কার্ডিয়াক প্রাইমারি ফেলিউর। এখানে দেখবা যে এই শকগুলির একটা আছে, চার্ট আছে বেরি লাভে 2.1 12 নম্বর পেজ, এটা পড়ে নিও। এই মানে 4-5 ধরনের শক, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে। আচ্ছা, একটা টার্ম আছে শক, তো এইভাবে পড়লা। আরেকটা
শককে আরেকভাবে করা যায়, একটা হচ্ছে কম্পেনসেটেড শক আর একটা হচ্ছে আনকম্পেনসেটেড। কম্পেনসেটেড শকে ফিচারগুলি কি থাকে? কম্পেনসেটেড আর্লি স্টেজ অফ দ্য শক, এখানে ব্লাড প্রেশার নর্মাল থাকে, পালস রেট ইনক্রিজড হয়, রেসপিরেটরি রেট ইনক্রিজড হয়, পেশেন্ট একটু কনসাস লেভেলে একটু মাইল্ড অ্যাংশাস থাকে, ইউরিনারি আউটপুট নর্মাল থাকে, ল্যাকটিক অ্যাসিডোসিস সামান্য থাকে। তার মানে কম্পেনসেটেড যে শক, এই কম্পেনসেটেড শকে আসলে মানে কি বডির কার্ডিওভাস্কুলার এবং এন্ডোক্রাইন কম্পেনসেটরি রেসপন্স রিডিউস ব্লাড ফ্লো টু দ্য নন এসেনশিয়াল অর্গান। নন এসেনশিয়াল অর্গানে কমাই দিয়ে সে লাং, ব্রেইন, ভাইটাল অর্গানগুলিতে করে। এবং কম্পেনসেটেড স্টেজে কি থাকে? ব্লাড প্রেশার নর্মাল থাকে, পালস রেট একটু বাড়ে, রেসপিরেটরি রেট একটু বাড়ে, কনসাস লেভেল পেশেন্ট কনসাস থাকে তবে একটু অ্যাংশাস থাকে, ইউরিনারি আউটপুট সেটাও নর্মাল থাকে, ল্যাকটিক অ্যাসিডোসিস সামান্য 1+। এটাই যদি যখন মডারেট শক হবে, মানে আনকম্পেনসেটেড এর মডারেট অংশে যাবে, তখন ব্লাড প্রেশার দেখো মাইল্ড শকে ছিল একদম নর্মাল, কিন্তু মডারেট শকে এটা মাইল্ড হাইপোটেনশন হবে, পালস রেট, রেসপিরেটরি রেট বাড়বে, আর ওইখানে কনসাস লেভেলে পেশেন্ট কনসাস ছিল কিন্তু একটু অ্যাংশাস ছিল, মাইল্ড অ্যাংজাইটি ছিল। কিন্তু এই মডারেট শকে গিয়ে পেশেন্টের একটু ড্রাউজি হবে। ইউরিনারি আউটপুট দেখো মাইল্ড শকে নর্মাল ছিল, ইউরিনারি আউটপুট এইখানে মডারেট শকে রিডিউসড হবে, আর অ্যাসিডোসিস 2+ হবে। আর যখন তোমার সিভিয়ার শক হবে, আনকম্পেনসেটেড সিভিয়ার শক, সেখানে ব্লাড প্রেশার একদম সিভিয়ার হাইপোটেনশন, নন রেকর্ডেবল হয়ে যেতে পারে, পালস রেট একদম উইক থ্রেডি পার হবে, রেসপিরেটরি রেট এত বাড়বে যে ল্যাবার্ড ব্রিদিং, মানে পেশেন্টের শ্বাস নিতেই কষ্ট হবে। আর কনসাস লেভেল ওইখানে ছিল ড্রাউজি, আর এখানে একদম কমাটোস, কমায় চলে যাবে। ইউরিনারি আউটপুট ছিল রিডিউসড ছিল, অলিগুরিয়া, এখানে একদম এনিউরিক হবে, আর ল্যাকটিক অ্যাসিডোসিস ট্রিপল+। কারণ এই জিনিসটা একটু পড়বা, তো এই কম্পেনসেটেড শক, মাইল্ড শককে আমরা কম্পেনসেটেড শক বলি, আর আনকম্পেনসেটেড শকের দুইটা স্টেজ, একটা হচ্ছে মডারেট আর একটা সিভিয়ার। ওই যে তোমাদেরকে বলছি ব্লাড লস গ্রেড 1 যেটা ছিল, ব্লাড লস লেস দেন 15% যদি হয় তখন এটা কম্পেনসেটেড থাকে, কিন্তু 15 to 30 বা 15 to 30 গেলে সেটাকে আমরা বলি যে মডারেট, আর 30 to 40 বা মোর দেন 40 গেলে সেটা হচ্ছে আচ্ছা, ওখানে আর কি কোশ্চেন আছে দেখি। শকে কি কি ড্রাগ তুমি ইউজ করতে পারো বলো তো? কি কি ড্রাগস ইউজ করা যাবে? norepinephrine, আগে ফ্লুইড বলো, ফ্লুইড কি কি ইউজ করবা? Normoxidine, Fingerselected, Olerasaline. হ্যাঁ এগুলি, তারপর যেগুলি বললাম ওই যে প্লাজমা ভলিউম এক্সপান্ডার, এক্সট্রা। গেমাসিল, স্টার্চ। হ্যাঁ, আর এরপর হলো ভেসোপ্রেসর ড্রাগস যেগুলি, সেগুলি ইউজ করো, এড্রিনালিন, নরএড্রিনালিন গুলি। আর আয়নোট্রপিক্স এর মধ্যে ডোপামিন, ডোবিউটামিন। এরপরে যেগুলি যেগুলি সব পড়ানো হয়েছে, ডিফাইন্ড শক, মেইন 5 ইম্পর্টেন্ট ফিচার্স অফ হাইপোভলিউমিক শক, হাউ ডু ইউ মনিটর এ শক পেশেন্ট যেটা বললাম, মিনিমাম কিছু মনিটর করতে হবে, ম্যাক্সিমাম what are the tools used in monitoring shock? কিন্তু এই আগের জিনিস, ওই সিটি, পালস অক্সিমিটার, ব্লাড প্রেশার। How do you assess the severity of the shock? এটাও বলছে। আচ্ছা, কার্ডিওজেনিক শক হয়তো জিজ্ঞেস করতে পারো, what is cardiogenic shock? It is the shock due to primary failure of the heart to pump the blood. ঠিক আছে, হার্ট, এটা হচ্ছে হার্ট কোনো কারণে কাজ করতে পারতেছে না,
কার্ডিওজেনিক শকের মেইন কজ কি বলতো? মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হ্যাঁ, এমআই, একিউট এমআই। তারপর সিভিয়ার পেরিকার্ডিয়াল ইফিউশন স্যার। থাকে, কার্ডিয়াক Right. ট্যাম্পন থাকে। এইগুলোই হচ্ছে তোমার কার্ডিওজেনিক শকের ইয়ে। আচ্ছা, সেপটিক শক। সেপটিক শকের পেশেন্টের কি কি ফিচার থাকে, আর্লি ফিচার কি কি থাকে? নর্মালি তোমরা জানো যে কোনো শকের পেশেন্টের পেরিফেরি কোড থাকে, সেপটিক শকের পেশেন্টের আর্লি স্টেজে কি থাকে? ভেজোডাইলেটেশনের জন্য পেরিফেরি ওয়ার্ম থাকে, এই জন্য এটাকে অনেক সময় ওয়ার্ম মানে আর্লি স্টেজে এটাকে হাইপার ডাইনামিক স্টেজ বলে। সে সময় ওয়ার্ম থাকে, ফিভার থাকে, চিলস থাকে, পেশেন্ট ওয়েল পারফিউজ থাকে, ট্যাকিকার্ডিয়া থাকে, লো ইউরিনিয়া থাকে। কিন্তু যতই সময় গড়ায় তখন আস্তে আস্তে পেশেন্ট ইয়ে হয়ে যায়, তখন কোল্ড পেরিফেরি হয়, ব্লাড প্রেশার কমতে থাকে, ইয়ে হয়। আর কি কি ইনভেস্টিগেশন করতে চাও সেপটিক শকের পেশেন্টকে? স্যার ব্লাড কালচার এন্ড সেন্সিটিভিটি। গুড, আগে একটা সিবিসি করো, সিবিসি করে দেখো। স্যার। সিবিসি করে দুইটা জিনিস পাইতে পারো, হয় লিউকোসাইটোসিস থাকবে, না হয় লিউকোপেনিয়া থাকবে, ঠিক আছে, এই সেপটিক Yes, sir. শকের পেশেন্ট। এরপরে তুমি যেটা বললা যে তুমি ব্লাড ফর কালচার, ব্লাড কালচার করো, সিরাম ল্যাকটেট করো, তারপর ক্রিয়েটিনিন করো, ইলেকট্রোলাইটস করো, চেস্ট এক্সরে এখন কোথায় আছে, ইনফেকশনের ফোকাসটা কই? একটা হলো চেস্টে থাকতে পারে, একটা চেস্ট এক্সরে করো, পেটে থাকতে পারে, একটা আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন করো, ঠিক আছে, ইউরিন কালচার করো, মানে কোথায় আসলে আছে। সেপটিক শকের ম্যানেজমেন্টের প্রিন্সিপাল কি? স্যার ভলিউম রিসাসিটেট করবো, অ্যান্টিবায়োটিক দিব। ভলিউম আর রিপ্লেসমেন্ট source করতে of হবে, এবং সেপটিক শকের পেশেন্টের যেহেতু কি হয়, ডিআইসি হয়, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, তোমাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, বা তোমাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে তার ব্লিডিং যেন না হয়। তারপর তাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপর অ্যাকর্ডিং টু সিএস অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তারপর অক্সিজেন দিতে হবে, অক্সিজেনেশন দিতে হবে। তারপর দরকার হলে তোমার আয়োট্রপিক ড্রাগস দিতে হবে, ডোবুটামিন, ডোপামিন এগুলি দিতে হবে। আর ট্রিটমেন্ট অফ দ্য কজ, এখন ধরো তার সেদিন পড়াইলাম যে ফর্নিয়াস গ্যাংগ্রিন, ওইটাই তার সেপটিক শকের কজ, তার মানে ওই নেক্রোস টিস্যু, গ্যাংগ্রিনাস টিস্যুটা তোমাকে রিমুভ করতে হবে। হয়তো একটা লার্জ ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস হয়ে তার সেপটিক শক হয়ে গেছে, তাহলে ওই অ্যাবসেস ড্রেন করতে হবে, এগুলি বলতে হবে। সেপটিক শকে শুধু সাপোর্টিভ জিনিস বললা, কিন্তু তার ফোকাই অফ সেপসিস ওইটাকে তুমি রিমুভ করলা না, ওর অ্যাবসেস রয়ে গেল পেটের ভিতরে, ওর ডেড নেক্রোস্ট গ্যাংগ্রিনাস টিস্যু রয়ে গেল, ওইটা তোমাকে রিমুভ করতে হবে। এই কথাটাও তোমরা বলতে ভুলে যাও, তোমরা দেখা যায় যে সব কথা বলো, শকের এই ফ্লুইড দিব, ব্লাড দিব, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব, কিন্তু সেপটিক ফোকাসটা তুমি যতক্ষণ পর্যন্ত না ইয়ে করবা ততক্ষণ পর্যন্ত তো ইয়ে হবে না। What is neurogenic shock? Sir, sudden cessation of function of autonomic nervous system. কেন হবে সিচুয়েশন? এটা মেজর ব্রেইন বা স্পাইনাল কর্ড যদি ইনজুরি হয় তখন এই ডিসরাপ্টস ব্রেইন স্টেম, যেখান থেকে আমাদের কার্ডিয়াক সেন্টার, রেসপিরেটরি সেন্টার এবং নিউরোজেনিক ভেজোমোটর কন্ট্রোলটা যদি নষ্ট হয় তখন এটা। আর এটার আরেকটা যেমন একটা টাইপ হচ্ছে স্পাইনাল শক। স্পাইনাল শকটা কি হয়, পেশেন্টের ফ্ল্যাসিডিটি হয়ে যায়, মাসেল টোন একদম কমে যায়, এবং লস অফ রিফ্লেক্স আফটার স্পাইনাল কর্ড ইনজুরি। কিছুক্ষণ পরে এটা আবার স্পাস্টিক হয়ে যায়। স্পাইনাল শক এটা একটা টেম্পোরারি ফিজিওলজিক্যাল ডিসঅর্গানাইজেশন অফ স্পাইনাল কর্ড ফাংশন। এটা
কিছুক্ষণ পরে হয় এবং এটা ইফেক্টটা ভেরিয়েবল থাকে না। শখে মোটামুটি এই তোমাদের এখানে আর খুব বেশি ইয়ে নাই। তো শখের মধ্যে আসলে এই জিনিসগুলি মেনলি টাইপ গুলি, তারপর তোমাদেরকে যেটা বললাম যে কম্পেনসেটেড শক, আনকম্পেনসেটেড শক, ইসকেমিয়া রিপারফিউশন সিনড্রোম কি বলতে পারবা? কারো আইডিয়া আছে ইসকেমিয়া রিপারফিউশন সিনড্রোম? স্যার ইসকিমিয়াতে যদি রিপারকুশন করা হয় তখন হচ্ছে স্যার ইসকিমিক পেনামব্রাটা আরো এক্সপ্যান্ড করে আর কি। হ্যাঁ, ধরো একটা জায়গায় তোমার ইসকেমিয়া হলো, ইসকেমিয়ার ফলে কি হবে? ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, হাইপোক্সিয়া হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, পটাশিয়াম লোড বাড়বে। তুমি যখনই রিপারফিউশন হবে মানে একটা নালা অনেকক্ষণ বদ্ধ থাকলো, বন্ধ থাকার ফলে ওই জায়গায় ময়লা টয়লা জমে গেল, এখন যখন আবার পানি দিবা তখন কি হবে? ময়লাগুলি ছড়াই গেল, ছড়া যাবে না। রিপারফিউশনে সেটাই হবে, যে এই যেই ল্যাকটিক অ্যাসিড, যে ফ্রি রেডিক্যালস গুলি জমা হয়েছিল পটাশিয়াম, সেটা তোমার ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ফলে তখন সেগুলি আবার ইনজুরি করবে। তাই এটাকে বলা হয় ইসকেমিয়া রিপারফিউশন সিনড্রোম। এই ফ্ল্যাশব্যাক করবে সিস্টেমিক। আমাদের ইয়ে থাকবে যে হাইপোপারফিউশন, যত কম সময়, যত বেশি হাইপোপারফিউশন থাকবে তত এই জিনিসগুলি বিল্ড আপ করার সুযোগ পাবে, ফ্রি রেডিক্যালস, ল্যাকটিক অ্যাসিড ও তোমার পটাশিয়াম। এরপরে যখন আবার রিপারফিউশন হবে তখন এগুলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে সিস্টেমিক সার্কুলেশন, বিকজ অ্যাডভার্সিটি। তাই আমাদের চেষ্টা থাকবে যত মানে হাইপোপারফিউশনের সময়টাকে কমানো, তাহলে এগুলি তৈরি হবে কম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি হিমোরেজ এবং শক নিয়ে তোমাদের যে ডিসকাশন, সেটা। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে থ্যাংক ইউ। প্রিন্সিপাল অফ সার্জারি তার বাকি রইলো কি? স্যার ডিস্ট্রিবিউটিভ শকে সবগুলাতেই তো মোটামুটি ভ্যাসোডাইলেশন হয়, তাহলে হ্যাঁ। শুধুমাত্র সেপটিক শকের ক্ষেত্রে আমরা ওয়ার্ম পেরিফেরি কেন পাবো? হ্যাঁ, একটা ইয়ে কোশ্চেন। ডিস্ট্রিবিউটিভ শক, ধরো অ্যানাফাইলেকটিক শক, হ্যাঁ, এটা মানে ধরো সেপটিক শকে যেরকম ওয়াইড স্প্রেড ভেসোডাইলেশন হয়, হ্যাঁ, তোমার নিউরোজেনিক শক বা কি বললাম, তুমি যেটা বললা অ্যানাফাইলেকটিক শকে অত ওয়াইড স্প্রেড ভেসোডাইলেশন হয় না, বা সেপটিক শকের যে সিভিয়ারিটি বা গ্রেডিংটা থাকে শকের, তোমার স্পাইনাল শক বা নিউরোজেনিক শক বা কোনটা বললাম আরেকটা কি, অ্যানাফাইলেকটিক শক, ওইখানে কিন্তু এত মাত্রায় তোমার ইয়ে থাকে না, মানে এত ওয়াইড স্প্রেড ভেসোডাইলেশন হয় না। হয় এগুলির ইনসিডেন্স তো অনেক কম, মেইনলি তোমার সেপটিক শকে। ফলে দেখা যায় যে এগুলিতে মানে সেপটিক শকের ওয়ার্ম পেরিফেরিটা যতটা ওয়েল রিকগনাইজড, অ্যানাফাইলেকটিক শক বা ইয়েটা অত না। আর অ্যানাফাইলেকটিক শকের ঝামেলাটা কি হয়? শকের থেকে তো অন্য কারণে পেশেন্ট মারা যায়। ধরো ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, ঠিক না, অ্যানাফাইলেকটিক শকে। হ্যাঁ, রেসপিরেটরি শক ম্যানেজমেন্টের দিক থেকেও দেখা যায় যে অন্য। ফলে ওইখানে আসলে এটা খুব, ওইখানে যে একদম কোল্ড পেরিফেরি থাকে তাও না, কিন্তু অ্যানাফাইলেকটিক শকেও কিন্তু তোমার প্রথম দিকে ওয়ার্ম পেরিফেরি থাকে, ঠিক আছে। আবার নিউরোজেনিক শকের এগুলি হয় কি যে তোমার মানে এমনি তো আসলে হয় কি
কোন সিমটমটা আসলে বেশি, ধরো নিউরোজেনিক শক, স্পাইনাল শক, এখানে ডিস্ট্রিবিউটিভ শকের কিছু ফিচার থাকে, কিন্তু এখানে কোন ফিচার গুলি মোর প্রমিনেন্ট হয়, নিউরোলজিক্যাল ফিচার গুলি, যেটা আমি বললাম ইনিশিয়ালি মাসেল প্লাসিড থাকে, স্পাইনাল শকে পরবর্তীতে স্পাস্টিক হয়, ফলে ওই ফিচার গুলি বেশি থাকে, প্রমিনেন্ট থাকে। ওর এই ভেসোডাইলেটেশনের ফিচার গুলি অত বেশি প্রমিনেন্ট থাকে, কিন্তু সেপটিক শকে ওই ভেসোডাইলেটেশনের এটাই থাকে মেইন। ওখানে কিন্তু ওর ওই ব্রঙ্কো কনস্ট্রিকশনও হয় না অ্যানাফাইলেকটিক শকের মতো, আবার এখানে স্পাইনাল শকের মতো মাসেল যে চেঞ্জ গুলি সেগুলি আসে। তার বলো কারো কোনো প্রশ্ন থাকবে? ব্লাড ট্রান্সফিউশন নিয়ে যদি একটু ছোট করে বলবো। হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন আরেকদিন করি, ওটা বেশ বড় টপিক। স্যার কয়েকটা ক্যাটাস্ট্রফিক প্রাইমারি হ্যামোরেজের নাম বলেছিলেন, একটু আরেকবার বলবেন নামগুলো। ক্যাটাস্ট্রফিক প্রাইমারি যেটা বললাম, যে তুমি একটা রেট্রোপেরিটোনিয়াল মাস রিমুভ করছো, হ্যাঁ, অ্যাবডোমিনাল করতে গিয়ে তুমি অ্যাবডোমিনাল অ্যাওর্টা বা ইনফেরিয়র ভেনা কাভা ইনজুরি করলা, এটা একটা ক্যাটাস্ট্রফিক উইপলস প্রসিডিউর যেটা আমরা করি। প্যানক্রিয়াটিক ডিউটেনেক্টমি, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের জন্য, সেখানে তুমি পোর্টাল ভেইন ইনজুরি করলা, এটা একটা ক্যাটাস্ট্রফিক প্রাইমারি। তারপর আরো একটা বলতে পারো, যেমন যে কোনো তুমি পলিসিস্টেক্টমি করতে গেলা, তখন তুমি হেপাটিক আর্টারি ইনজুরি করে দিয়ে আসলা, সিস্টিক আর্টারি ইয়ে করতে গিয়ে, সেটা একটা ক্যাটাস্ট্রফিক। আবার ধরো তুমি স্প্লেনেক্টমি করতে গিয়ে স্প্লেনিক আর্টারি ঠিক মতো লাইগেট করলা, তখন যে ব্লিডিংটা হবে সেটাও একটা ক্যাটাস্ট্রফিক ব্লিডিং। ঠিক তুমি নেফ্রেক্টমি করতে গিয়ে রেনাল আর্টারি করলা না, সেখান থেকে যে ব্লিডিংটা হবে সেটাও খুবই প্রাইমারি ক্যাটাস্ট্রফিক। এরকম অনেক এক্সাম্পল আছে। থাইরয়েড সার্জারি করলাম, ঠিক মতো থাইরয়েড পেডিকেল লাইগেট করলাম, সার্জারিতে করে ক্যাটাস্ট্রফিক ব্লিডিং হবে, এটাও একটা এক্সাম্পল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে সবাই তাহলে দেখি নেক্সট ক্লাসে আমি দিয়ে দিলে ব্লাড ট্রান্সফিউশন আর কি বাকি রইলো প্রিন্সিপাল অফ সার্জারিতে। স্যার আমাদের ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স এটা বাকি আছে, ফ্লুইড আর ইলেক্ট্রোলাইট, ইনজুরি, জি জি, আর হচ্ছে প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, এটা একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ব্লাড ট্রান্সফিউশনের সাথে ফ্লুইড ইলেক্ট্রোলাইটটা পড়াই দেবো, তারপর একটা লেকচার হবে ইতিহাস তোমাদেরকে শেয়ার করে দিই, ঠিক আছে? প্রি অপারেটিভ অত কঠিন না, ঠিক আছে? আমার মনে হয় আর 2-3টা কাজ নিলেই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে তাহলে সবাই, থ্যাংক ইউ। ছিলাম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।